চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত বল নাই রে তোমার, এত বল নাই রে তোমার, সইবে না সেই টান। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান। আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে, আমাদের শক্তি মেরে তোরাও বাঁচবি নে রে। বোঝা তোর ভারী হলে, বোঝা তোর ভারী হলে, ডুববে তোরি খান। বিধের বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের, এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি অভিষেক ব্যানার্জি। আজকে অন্য দিনের মতো বক্তব্যটা যেভাবে শুরু করি সেভাবে শুরু না করে এই গানটা দিয়ে কেন শুরু করলাম বলুন তো? আজকে যখন এক একটা দরজা বন্ধ হতে থাকছে, তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হয়তো কোথাও না কোথাও আমাদের উত্তরাধিকারের শিকড়টাকে একবার ঝালিয়ে নিতে হবে। যে উত্তরাধিকারের শিকড় কখনো রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো বাঘা যতীন, কখনো ক্ষুদিরাম বোস, কখনো নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের এই বাঙালিদের মজ্জায়, অস্থিতে, রক্তে, আত্মায় বিপ্লবের মন্ত্র ঢুকিয়ে দিয়ে গেছেন। না, আমি কোনো রকম বিপ্লবী কথাবার্তা বলতে আসিনি। আমি আজকে শুধু সেই সব সহনাগরিকদের সহমর্মিতা জানাতে এসেছি যারা দুর্ভাগ্যজনকভাবে প্রশাসনিক অবিমৃষ্যকারিতার জন্যে, প্রশাসনিক গাফিলতির জন্যে, কিছু ক্ষেত্রে প্রশাসনিক গাজোয়ারির জন্যে তাদের সংবিধান স্বীকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হলেন। এমনই দুরবস্থা যে এসআইআর হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে বাবার নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, বা ছেলে মেয়ের নাম আছে, বাবা মার নাম নেই, বা বউয়ের নাম আছে, স্বামীর নাম নেই, ইত্যাদি। অর্থাৎ অমিত শাহর বক্তব্য অনুযায়ী বাবা ভারতীয়, ছেলে মেয়ে অনুপ্রবেশকারী, অথবা ভাইসি ভার্সা। এরকমটা তো হওয়ার কথা ছিল না। ইনিউমারেশন ফর্মের অর্থাৎ এসআইআর এর যখন প্রাথমিক নির্দেশিকা জারি হয়েছিল, সেখানে বলা হয়েছিল আপনার 2002-তে যদি নাম থাকে তাহলে কোনো দুশ্চিন্তার কারণ নেই, আপনার নাম তাতে ঢুকে যাবে। যদি নাম 2002-তে না থাকে তাহলে 2002-তে আপনার বাবা মার নাম যদি সেই লিস্টে থাকে, বাবা মা না হলে ঠাকুরদা ঠাকুমার লিস্ট নাম যদি থাকে, তাহলে অনায়াসে আপনার নাম লিঙ্ক করে দেওয়া সম্ভব। আর যদি আপনি প্রথমবার নাম তোলেন বা কোথাও কোনো সমস্যা হয়, তাহলে 13টা নথি ছিল, সেই 13টা নথির ভেতর সরকারি একাধিক নথি ছিল। বাস্তবে আমরা কি দেখলাম বলুন তো? নন্দলাল বসুর উত্তরসূরি, তিনি ভারতীয় নন। আমরা দেখলাম নির্বাচন কমিশনের একজন উচ্চপদস্থ কর্মী, তিনি নাকি ভারতীয় নন, কারণ তার নাম ডিলিটেড হয়ে গেছে। অমিত শাহর বক্তব্য অনুযায়ী, আমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য অনুযায়ী যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তারা সব অনুপ্রবেশকারী। আজকে যখন আমি এই প্রতিবেদনটা করছি, 91 লক্ষ মানুষের নাম, তার ভেতর নিঃসন্দেহে কিছু মানুষ মারা গেছেন, কিছু মানুষ ডুপ্লিকেট এন্ট্রি ছিল, কিছু মানুষ অন্য জায়গায় চলে গেছেন, তাদের নাম বাদ গেছে, কোনো আপত্তি নেই, সেটাই উদ্দেশ্য ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের পাশাপাশি বেশ কিছু বৈধ নাগরিক অজ্ঞাত কারণে তাদের নামটা বাদ গেল। এবং যখন পরিসংখ্যানটা যাচাই করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে সেই বাদ যাওয়া নামের ভেতর কোনো একটা ধর্মের এবং কোনো একটা লিঙ্গের মানুষের আধিক্য বেশি, মহিলা এবং মুসলিম। ভারতবর্ষের সংবিধানটা কি বলে যেন? ভারতবর্ষ সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক,
সোভারেন কান্ট্রি না? সোশ্যালিস্ট, সবার অধিকার সমান, গরিব মানুষের অধিকারটা সমান নাকি? হ্যাঁ, একদিনের ভেতর ফারাক্কায় আমাদের দলের কংগ্রেসের সম্ভাব্য ক্যান্ডিডেটের নাম ডিলিটেড থেকে রিএন্ট্রি হতে পেরেছে, অর্থাৎ ভুল হয়েছে, সেই ভুলটা সংশোধন হয়েছে। সবার সেই রিচটা নেই, সবাই সেই একদিনের ট্রাইব্যুনালের ভেতর সুপ্রিম কোর্ট থেকে নাম ঢোকাতে পারেননি। কিন্তু এই পদ্ধতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সমস্যাটা কোথায়। সমস্যাটা কোথায় যখন আমরা দেখতে পাই নন্দলাল বসু উত্তরসূরিকে প্রমাণ করতে হচ্ছে যে সে ভারতীয় কি ভারতীয় নয়। যে নন্দলাল বসুর কলমের আঁচড়ে সংবিধানের অলঙ্করণ হয়েছে। যে গানটা দিয়ে শুরু করলাম, সেই গানটা কোনো প্রতিশোধের গান না, সেই গানটা প্রতিরোধের গান, যে গানটা প্রতিবাদের গান। আর বিধির বাঁধন কাটা কি অতই সহজ? ভারতবর্ষের বিধি, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটাধিকার দিয়েছিল। সেই ভোটাধিকার কোনো একটা তথ্যের অপলাপের জন্য আপনি কেড়ে নিলেন। আর অদ্ভুত একটা যুক্তি শুনছি যে এবার নাম বাদ গিয়েছে তো কি হয়েছে, পরবর্তীকালে আবার নাম তুলে নেবেন। আরে যে ডকুমেন্টগুলো দিয়ে আমার নামটা এবার কাটা গেল, নতুন করে তো ডকুমেন্ট গজাবে না। যে নামের যে ডকুমেন্ট দেখিয়ে আমি আজকে ভারতীয়ত্ব প্রমাণ করতে পারলাম না, কালকে আমার সেই ডকুমেন্ট দিয়ে আমি ভারতীয় প্রমাণিত হয়ে যাব। আর যদি সেইটাই হয়ে থাকে তাহলে এইবার আমার নামটা বাদ গেল কেন? আর এইবার যদি নামটা বাদ যায় তাহলে হঠাৎ করে আগামীকাল আমার নামটা কি করে অ্যাড হবে? এটা প্রশ্ন করা দরকার। এটা প্রশ্ন করা দরকার যে আজকে যে ভোটার কার্ডকে প্রাথমিক তথ্য ধরে, প্রাইমারি ডকুমেন্ট ধরে আপনি আপনার আধার কার্ড বানিয়েছেন, যে আধার কার্ডকে কাজে লাগিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার পেনশনের টাকা আসে, আপনার স্যালারির টাকা আসে, আপনার জনধন যোজনার অ্যাকাউন্ট আসে, আজকে যদি সেই অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যায়, 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে, আপনাকে কেওয়াইসি করতে হবে। সেই কেওয়াইসিতে আপনি আপনার প্রাথমিক তথ্যটা কি দেবেন? কারণ আপনার তো ভোটার কার্ডটা ডিলিট হয়ে গেছে, আপনাকে নতুন করে ফর্ম 6 অ্যাপ্লাই করতে হবে। তার মানে শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন না সেটা কিন্তু নয়, আপনার সমগ্র ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে গেল। কারণ আপনি ভারতীয় কিনা তার কোনো প্রাথমিক প্রমাণ নেই। এবার ভারতীয় না হলে আপনি ভারত সরকারের দপ্তরে কাজ করবেন কি করে? আপনি ভারতীয় না হলে ভারত সরকারের সুযোগ সুবিধাগুলো পাবেন কি করে? এই বাস্তব প্রশ্নগুলো আজকে আমাদের সামনে বড় হয়ে দেখা দিচ্ছে, এবং দুর্ভাগ্যবশত এই প্রশ্নগুলোকে গৌণ করে আমরা সিংহাসনের লড়াইয়ে মেতেছি, এবং 2 সরকারি দলের সিংহাসন রক্ষা এবং সিংহাসন দখলের উদগ্র বাসনাতে আমার 91 লক্ষ সাধারণ মানুষ, সাধারণ সহনাগরিক, তাদের ভবিষ্যৎটা বিপন্ন হয়ে গেল। যে কোনো রকম দেশ বিরোধী, যে কোনো রকম সন্ত্রাসবাদী, যে কোনো রকম নৈরাজ্যমূলক ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এবং সেটা কোনো সংবিধানপ্রেমী মানুষ সমর্থন করে না। কিন্তু তার সঙ্গে একটা খুব বিশাল বড় কিন্তু আছে। যাদের ভবিষ্যৎটা অনিশ্চয়তার দিকে কোনো রকম কারণ ছাড়া চলে গেল, তাদের ভরসা দেওয়ার দায়িত্ব কাদের? প্রশাসনিক, আমাদের আইনি অভিভাবকদের। আমাদের গণতন্ত্র সেটা বলে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কি দেখলাম? কেন্দ্রের শাসক দল সেই অসহায় মানুষগুলোকে নির্বিচারে ঘুষপেটিয়া বা অনুপ্রবেশকারী বলছে, আর আমার রাজ্যের শাসক দল
একই রকম ভাবে হাত ধুয়ে ফেলে বলছে আমাদেরকে হারানো স্মরণ, মানে জেতা হারা পরের ব্যাপার। গণতন্ত্রে গণটা আগে আসে, তন্ত্রটা পরে আসে। সেই গণ অর্থাৎ জনগণকে আপনি কেটে দিচ্ছেন, কারণ তারা থাকলে হয়তো আপনি নির্বাচনে জিতবেন না। এবং বিশ্বাস করুন, হয়তো সংখ্যায় আমার মুসলিম ভাইরা এবং আমার মহিলা বোনেরা বেশি ভুক্তভোগী হয়েছেন, কিন্তু এই সমস্যাটা আবু শেখের যতটা অভিষেকেরও ততটা, কারণ ভারতবর্ষটা অভিষেকেরও ততটা, আবু শেখেরও ততটা। আমার সংবিধান অন্তত আমাকে সেই অধিকারটা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে যখন আমি এই প্রতিবেদনটা করছি, আমার বাড়িতে যারা সহায়িকার কাজ করেন তাদের ভেতর 3 জনের নাম কাটা গেছে। তাদের অসহায়তা, বিশ্বাস করুন, ব্যাখ্যা করা যাচ্ছে না। শহরে থাকে, তাদের বাবা মার নাম আছে, তাদের স্বামীর নাম আছে, কোনো এক অজ্ঞাত কারণে তাদের নামটা কাটা গেছে। অর্থাৎ অমিত শাহর যুক্তি অনুযায়ী তাদের বাবা মা ভারতীয়, তাদের স্বামী ভারতীয়, কিন্তু সে হচ্ছে অনুপ্রবেশকারী। বুঝতে পারছেন সমস্যাটা কোথায়? আর অবাক লাগছে এই সময়ে দাঁড়িয়ে আমারই কিছু সহনাগরিক সো-কল্ড এলিট ক্লাস আমরা ওরায় মেতে উঠেছে। যে ভদ্রলোকের গান দিয়ে শুরু করলাম, সেই রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলতেন, মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। বিশ্বাস করুন, আজকের দিনে দাঁড়িয়ে থাকলে সেই ভদ্রলোক, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে হয়তো অদূর ভবিষ্যতে বাংলাদেশেও আখ্যাত দিয়ে দিতে পারেন, কারণ তিনিও বাংলা ভাষায় কথা বলতেন, তিনি এই লেখাটা লিখতে পারতেন কিনা আমি জানি না। এই মানুষের ওপর থেকে, যাদের মান এবং হুঁশ নিয়ে মানুষ, বিশ্বাস চলে যাচ্ছে। আর আমি আবেদন করতে পারছি না যে ভালো থাকবেন, ভালো রাখবেন, কারণ নিজের সহনাগরিকদের অধিকার খর্ব হওয়াতে আমাদেরই কিছু সহনাগরিকদের উল্লাস, হ্যাঁ এটা তো হতেই পারে, এটা তো কোল্যাটেরাল ড্যামেজ, সব গালভরা শব্দগুলো ঠান্ডা ঘরে বসে বলা যায়। যে মানুষটার পরিচিতি এক রাতে রাতারাতি বদলে গেল, সেই অনিশ্চয়তা, সেই অসহায়তা ব্যাখ্যা এভাবে হয় না। জয় হিন্দ খুব বলতে ইচ্ছে করছে, বন্দে মাতরম খুব বলতে ইচ্ছে করছে, জানি না বলতে পারবো।